কোরবানির ঈদ উপলক্ষে এবার মিলেছে লম্বা ছুটি। রাজধানী ছাড়তে গভীর রাতেও বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়। তবে বিভিন্ন গন্তব্যে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া রাখার অভিযোগ অনেক যাত্রীর। অভিযোগ আমলে নিয়ে মহাখালী বাস টার্মিনালে অভিযান চালায় সেনাবাহিনী। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে আটক করা হয় একজনকে। বৃহস্পতিবার দিন পেরিয়ে রাতেও বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখী মানুষের চাপ। ঈদ উল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। স্বজনদের সাথে ঈদ উদযাপনে গভীর রাতেও তাই পরিবারের সদস্যদের নিয়ে বাস টার্মিনালে অপেক্ষা। ঈদের জন্য যাচ্ছি, ঈদের আনন্দ করতে যাচ্ছি। বাপ মা আছে, ভাইয়ের আত্মীয় স্বজন আছে, তাদের জন্য সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। লম্বা ছুটি পাওয়ার জন্যই বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে যাচ্ছি আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য যাচ্ছি। দিনের বেলা গেলে যানজট বেশিরভাগ, এই কারণে মনে করেন যে যাচ্ছে এত রাত্রে। পর্যাপ্ত বাস না থাকার কথা বললেন অনেক যাত্রী। আবার কারো কারো অভিযোগ বাড়তি ভাড়া আদায় করছেন কাউন্টারের কর্মীরা। তবে বরাবরের মতোই এসব অভিযোগ ঠিক নয় বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। ভাড়া হলো 200 টাকা, এবং 800 টাকা ভাড়া চাইতেছে। কিনে সব গাড়ির 800 টাকা ভাড়া চাইতেছে ওরা। ঘুরতাছি ফ্যামিলি লিয়ে যাইবার পারতাছি না। 1000 টাকা মামে সিংসা, 300 টাকার ভাড়া 1000 টাকা আছে। 450 করে ভাড়া, ওইভাবেই আমি যাচ্ছি। সরকারে যেভাবে নাম দিছে এইভাবেই। এদিকে বাড়তি ভাড়া ও অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে মহাখালী বাস টার্মিনালে অভিযান চালায় সেনাবাহিনী। সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 450 টাকা 50 পয়সা, ঠিক আছে? আপনারা 450 টাকার 1 টাকা বেশি দিবেন না। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে একজনকে আটক করা হয়। টাকা ফেরত দিতে হবে। একজনের টাকা গেছে, একজনের টাকা ফেরত দাও। একজনের টাকা বাকি থাকবে না, একদম পুরো সবার টাকা ফেরত দাও। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও পরিবহন খাতে অনিয়ম বন্ধে মাঠে থাকার কথা জানিয়েছে সেনাবাহিনী। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে রাতে প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। তবে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক। পুলিশ জানিয়েছে, বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের 40% শিল্প কারখানায় ঈদের ছুটি হয়। বাকি 60% কারখানায় বৃহস্পতিবার ছুটি হওয়ায় বিকেল থেকে সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে সন্ধ্যার পরই বাইপাইল ত্রিমোড় এবং চন্দ্রা ত্রিমোড়ে দীর্ঘ 7 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। এদিকে ঈদযাত্রায় অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সকাল থেকেই রাত পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হয়। দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এছাড়া দুপুরের পর থেকে চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কমেছে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বৃহস্পতিবার রাতেও গাড়ি ধীর গতিতে চলাচল করেছে। মহাসড়কের যমুনা সেতু থেকে টাঙ্গাইল সদরের আশেকপুর বাইপাস পর্যন্ত অন্তত 25 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট রয়েছে। এতে উত্তরাঞ্চলগামী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? যাত্রীরা কোনো ভোগান্তির কথা জানিয়েছে কিনা? যাত্রীদের যে ভোগান্তিটা, এটা কিন্তু বলে গত 30 ঘন্টা যাবৎ এই মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি, থেমে থেমে যানজট যেটাই বলি সেটা কিন্তু হচ্ছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি সদর উপজেলার বিক্রমাটি নামক এলাকায়। গাড়ির এই যে লেনটি দেখছেন, এটি উত্তরবঙ্গ লেন। এই লেনে যে চাপটি দেখছেন, এটা শুরু হয়েছে অন্তত 30 ঘন্টা মহাসড়কে শুরু হয়েছিল। আমরা যেটা বলছিলাম যে থেমে থেমে যানজটের যে দৈর্ঘ্যটা, সেটা সবচেয়ে ছোট যখন ছিল তখন ছিল 15 কিলোমিটার, এবং এটা প্রায় 30 কিলোমিটার। ফলে এই 30 ঘন্টার ভিতরে যেসব মানুষ উত্তরবঙ্গের দিকে এই মহাসড়ক ব্যবহার করে যাওয়ার চেষ্টা করছে, তারা চরম ভোগান্তিতে পড়েছে। এর বাইরে ছিল বৃষ্টিতে আরো মানুষ নাকাল হয়েছে। তো আমরা পুলিশের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে এই যে এত লম্বা সময় যানজট ছিল এই মহাসড়কে, ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে যানজট নিরসন হয় বা যানজট একদম কমে যায়। এবার কিন্তু আমরা সেটা দেখি না। অন্তত 30 ঘন্টা যাবৎ মহাসড়কে এই দীর্ঘ সারি ফেলে ফেলে যানজট গুলি হচ্ছে।
তো তারা যেটা বলছিল অতিরিক্ত যানবাহনের একটা চিত্রের কথা বলি। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে রেকর্ড সংখ্যক তাদের 64,200 উপরে যানবাহন পারাপার হয়েছে। এই যে বিপুল সংখ্যক যে যানবাহন চলাচল করেছে এর প্রভাব কিন্তু পড়েছে। এছাড়া অনেক লক্ষ গাড়ি মহাসড়কে বিকল হয়েছে, সেগুলি সরাতে সময় লেগেছে। আর প্রতিনিয়ত ছোট ছোট দুর্ঘটনা ঘটে, সেসব দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও যানজটের সময় লাগে, এই কারণে যানজট সৃষ্টি হয় এবং যানজটের সৃষ্টি একবার হলে সেটা আর ছাড়ছে না। কারণ আবারও বলছি যে ধারণ ক্ষমতার চাইতে কয়েক গুণ বেশি যানবাহন কিন্তু এই মহাসড়কে চলছে। স্বাভাবিক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। এর আগে বৃহস্পতিবার দিনভর রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীদের অভিযোগ, কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত ভাড়ার কয়েক গুণ বেশি আদায় করা হচ্ছে। এদিকে যাত্রী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপর দেখা গেছে। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানীর টার্মিনালগুলোতে ঘরমুখী যাত্রীর ভিড়। দীর্ঘক্ষণ অপেক্ষা, সময় মতো বাস না ছেড়ে যাওয়া, নির্ধারিত ভাড়ার বেশি আদায়ের চেষ্টা, সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ চরমে। বৃহস্পতিবার বিকেল থেকেই মহাখালী বাস টার্মিনালে বাড়তে থাকে যাত্রীর চাপ। দীর্ঘক্ষণ অপেক্ষা করে টিকিট না পেয়ে বাড়ি ফিরে যায় অনেকে। আমার তো অ্যাকচুয়ালি টাঙ্গাইলে যাওয়ার কথা, এখন হচ্ছে বাস পাচ্ছি না, টিকিটও নেই এদিকে, এই জন্য চলে যাচ্ছি, বাসায় চলে যাব আর কি। সবচেয়ে বিপাকে ময়মনসিংহগামী রুটের যাত্রীরা। তাদের দাবি, টার্মিনালে বাস দাঁড়িয়ে থাকলেও ছেড়ে যাচ্ছে না গন্তব্যে, চাওয়া হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। কোনো গাড়ি নেই জায়গায়, প্রায় 4 ঘন্টা ধরে বসে রয়েছি, এখন পর্যন্ত এই জায়গায় এই অবস্থানে আছি, কোনো গাড়ি পাইতেছি না। পিছন দিয়ে ওই দিক থেকে গাড়ি যাইতেছে, 300 টাকার ভাড়া 1000 টাকা হলে গাড়িতে উঠাইতেছে, আর আলে ডাইকা নিয়ে অন্ধকারে তারপরে ভাড়া চাই, এমনি সব প্রকাশ্যে এখানে আসে না। মাঝে মাঝে খেয়াল করতেছিলাম যে কিছু গাড়ি এখানে ফাঁকা যায়, সে রাস্তা ক্রস করে ওই পার থেকে 700-800 টাকা উঠাইতেছে, যে সিটে 800 টাকা, 1000 টাকা এবং দাঁড়ায় গেলে 500 টাকা। বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে প্রচণ্ড যানজট এবং কিছু স্থানে গাড়ি বিকল হওয়ায় বাস আসতে দেরি হচ্ছে। এতে টার্মিনালে বাড়ছে যাত্রীর চাপ। জামে গাড়ি বন্ধ হয়েছিল, বন্ধ হওয়ার কারণে রাস্তায় আবার গাড়ি ঢুকতে পারে নাই, টার্মিনাল ঢুকতে পারে নাই। যাত্রীর চাপ, গাড়ি ঢুকতে পারে নাই। যাত্রীগুলো প্রায় 6 থেকে 8 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা অনেকক্ষণ ওয়েট করছে। ওয়েট করার পরে যাত্রীগুলো জমে গেছে। যাত্রী নিরাপত্তায় ছিল বাস টার্মিনালে পুলিশ, সেনাবাহিনী সহ বেশ কিছু স্বেচ্ছাসেবক সদস্যের টহল। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সবগুলো হাটেই বেচাকেনা ভালো। বড় পশুর চেয়ে ছোট ও মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি। হাটে অসুস্থ পশু শনাক্তে কাজ করছেন ভেটেরিনারি কর্মকর্তারা। বগুড়ার মহাস্থান হাট, সবচেয়ে বেশি পশু বেচাকেনা হয় এখানে। জেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে 160টি হাটে চলছে পশু বেচাকেনা। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। অন্যান্য বছরের তুলনায় এবার একটু দাম কম, যারা কিনতেছে বা আমরা যারা কিনলাম দেখলাম যে মোটামুটি রিজনেবল আর কি। আগের তুলনায় বাজার অনেক কম। একই চিত্র চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গোকুলখালী হাটে। এছাড়া 9 মাইল হাট ও ডুগডুগির হাট সহ ছোট বড় অন্তত 12টি হাটেও বেচাকেনা ভালো। ব্যাপারীরাও খুশি, আপনার যারা বেঁচে আছে তারাও খুশি। আমি দুটো গরু বেচেছি, গরু বেচে খুশি, গরুতে আমার লাভ হয়ে গেছে। প্রতিটি হাটে অসুস্থ পশু শনাক্তে কাজ করছেন ভেটেরিনারি কর্মকর্তারা। নজরদারিতে আছেন প্রাণী সম্পদ কর্মকর্তারাও। আমাদের 4টি উপজেলাতে ভেটেরিনারি মেডিকেল টিম আছে, তারা ক্রেতা এবং বিক্রেতাকে সুন্দর পরামর্শ দিয়েছে। যেখানে কোনো গরু অসুস্থ থাকে বা কোনো গরু যদি অন্য কোনো পন্থায় যদি মোটাচাঁদ না করে, আমরা কৃষকদের সেই পরামর্শ দিয়েছি, সেখান থেকেও আমাদের ক্রেতারা সেই পরামর্শ পেয়ে থাকবে। মাদারীপুরের 26টি হাটে ঘুরে ঘুরে পশু কিনছেন অনেকে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। গাজীপুরে 93টি হাটে বেচাকেনা ভালো। এসব হাটে চাহিদা বেশি মাঝারি গরুর। লক্ষ্মীপুরে ব্যক্তি পর্যায়ে পালন করা গরুর চাহিদা বেশি। আমরা এই গরু বাজারে আসলে গরু কিনতে আসছি আমরা এখানে, তবে গতবারের চেয়ে গরুর দাম এবার মোটামুটি কম। গরুর দাম কম আছে, মানুষের চাহিদা অনুযায়ী গরু দেখতেছে, কিনতেছে। খুলনায় গরুর হাটগুলোর সার্বিক নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চট্টগ্রামের কোরবানির হাটে এবারও নজর কাড়ছে রেড চিটাগং ক্যাটেল আরসিসি বা অষ্টমুখী লাল গরু। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে দেশি এই গরুর রয়েছে আলাদা কদর। তবে বিদেশি ও শঙ্কর জাতের দাপটে আরসিসি গরুর পালন অনেকটাই কমেছে। জনপ্রিয় এই জাতটি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খাটো পা, গায়ের রং লাল, ওজন 2.5 থেকে 3 মণ। স্থানীয়রা কেউ বলেন লাল গরু, আবার কেউ বলেন অষ্টমুখী। প্রচলিত নাম রেড চিটাগাং ক্যাটেল বা আরসিসি। সৌন্দর্য আর গড়নের কারণে কোরবানির বাজারে এই জাতের গরুর ভালো চাহিদা। এসব গরু বেশিরভাগই গৃহস্থ বাড়িতে প্রাকৃতিক পরিবেশে পালন হওয়ায় মোটা তাজাকরণের আলাদা ঔষধ ব্যবহারের ঝুঁকি নেই। যে দেশি লাল গরুগুলো ওরা একটু বেশি রাইট সাপোর্ট করে, যেমন ধরো কম টাকার মধ্যে লাল গরু পাওয়া যায়, মানে 80,000, 90,000 টাকা, 1,20,000 টাকা। যেগুলো বড় গরু হচ্ছে বলদ খচ্চ, ওগুলো তো অনেক দামি গরু, 8 মণ 10 মণ গরু, ওগুলো একটু চাহিদা একটু কম। গবেষকরা বলছেন রেড চিটাগাং ক্যাটেলের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি, চামড়ার মানও ভালো। এছাড়া মাঝারি আকারের এই গরু মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যেই থাকে। তবে দুধ ও মাংস উৎপাদন বাড়াতে বিদেশি জাতের সাথে সংকরায়ন করায় কমছে এই গরুর সংখ্যা। হাটহাজারীতে একটি আরসিসি গরুর ফার্ম তৈরি করা হচ্ছে এবং কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক আরসিসি খামারি করা হচ্ছে। তবে এর জন্য আরও সরকারিভাবে অধিকতর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশি গরুর জাতটি সংরক্ষণে গৃহস্থদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এর বাইরে সরকারিভাবেও আরসিসি গরু পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের চট্টগ্রামে যে হাটহাজারী ডেইরি খামার আছে, এটাকে আমরা স্পেশালি এই জন্য তৈরি করতেছি এবং আমরা ভবিষ্যতেও এই জাতটাকে আরও কীভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি। এবার চট্টগ্রামের কোরবানি বাজারে 20,000 রেড চিটাগং ক্যাটল জাতের গরু এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদুল আজহার নামাজ উপলক্ষে দেশের বড় 2 ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোড়ে শহীদে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শোলাকিয়ায় সকাল 9টায় আর দিনাজপুরে 8:30টায় হবে ঈদ জামাত। ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহার 198তম জামাত। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ প্রায় শেষ। ঈদের দিন সকাল 9টায় শুরু হবে জামাত। দূর দূরান্তের মুসল্লিদের জন্য বরাবরের মতো শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। মুসল্লিদের জন্য প্রস্তুত স্বেচ্ছাসেবক ও কয়েকটি মেডিকেল টিম। বড় জামাতের মধ্যে নামাজ পড়লে এটা মনে একটা প্রফুল্লতা, আর এটা শোলাকিয়া মানে মধ্যে আলহামদুলিল্লাহ আমরা পাই। ছোটবেলা থেকে মানে মধ্যে নামাজ পড়ি, দাদার সাথে প্রথমে নামাজ পড়ছি, পরে বাবার সাথে, পরে আমরা নিজে এবং আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে আসি। এখন নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে, ফায়ার সার্ভিস আছে, যদি অগ্নিকাণ্ড বা অন্য কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা যেহেতু থেকেই যায় সেই বিষয়গুলোতে দেখার জন্য ফায়ার সার্ভিসও এখানে তাদের টিম থাকবে। দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানেও মাঠ পরিষ্কার, লাইন টানানো, মিনার পরিষ্কার, অজুখানা, টয়লেট, তোরণ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের নিরাপত্তা সহ সব সুযোগ সুবিধা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিকে এখানে মানানসই পরিবেশে তাদের এখানে প্রবেশ করাবো। ইনশাল্লাহ কোনো রকমের ঝুঁকি আমাদের নাই, আমাদের কোনো এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে এরকম আমাদের কোনো আশঙ্কা নাই। আমরা ইনশাল্লাহ শতভাগ প্রস্তুত আছি। গোড়ে শহীদ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল 8:30টায়। মাঠের সার্বিক নিরাপত্তায় থাকবে 4 স্তরের নিরাপত্তা বলয়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির চামড়া কিনতে 232 কোটি টাকা ঋণ দেবে সরকারি বেসরকারি ব্যাংক। তবে প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলছেন খাত সংশ্লিষ্টরা। চামড়া শিল্পের সুদিন ফেরাতে দীর্ঘমেয়াদী নীতি সহায়তার তাগিদ তাদের। আর বরাবরের মতো এবারও ট্যানারি মালিকদের কাছে বকেয়া নিয়ে দুশ্চিন্তায় কাঁচা চামড়া ব্যবসায়ীরা। দেশের চামড়ার বার্ষিক চাহিদা সিংহভাগই আসে কোরবানির পশু থেকে। ঈদের সময় সংগ্রহ করা চামড়া দিয়েই সারা বছর চলে ট্যানারির কারখানাগুলো। মৌসুমের সময় চামড়া কিনতে প্রয়োজনীয় অর্থের দরকার হয় ব্যবসায়ীদের। কেন্দ্রীয় ব্যাংক বলছে এবার চামড়া কিনতে উদ্যোক্তাদের জন্য 232 কোটি টাকার তহবিল গঠন হয়েছে। চামড়া সংগ্রহ করতে না পারে তবে স্বাভাবিকভাবে এটা পাচার হয়ে যাবে, কিন্তু আমরা তো আমাদের এরকম একটা মূল্যবান
মানে শিল্পপণ্য পাচার হোক, এটা হতে দিতে পারি না। এই জন্য 232 কোটি টাকার একটা ঋণ ফান্ড গঠন করা হয়েছে ব্যাংকগুলির জন্য, তারা যাতে এই চামড়া ক্রয় করতে পারে। ব্যাংকগুলো তহবিলকে যথেষ্ট বললেও কাঁচা চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের মতে তা প্রয়োজনের তুলনায় কম। আর্থিক সমস্যা তো অবশ্যই হবে, যেহেতু আমাদের পূর্বের যে টাকাগুলা কেউ কোনো পূর্বের টাকা দেয়নি। রানিং যে গত বছর কোরবানি যে চামড়া নিয়েছে তারা এই পর্যন্ত সে অনেক ট্রেনাররা সম্পূর্ণ টাকা এখনও পরিশোধ করেনি। 3টা ধাপে আপনার এই ঋণটা দিবে, কিন্তু এই যে ঋণ ব্যবস্থাপনাটা, এটা আমি মনে করি যে এইটাও আপনার মনে করেন যে এককালীন দেওয়া উচিত ছিল, এবং পাশাপাশি এই যে 230 কোটি টাকা কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরে অনেকে ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে। চামড়া শিল্পকে এগিয়ে নিতে ঋণ সহায়তার পরিমাণ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় শতভাগ তৈরি পোশাক কারখানার শ্রমিক মে মাসের বেতন ও ঈদের বোনাস পেয়েছে বলে দাবি বিজিএমইএর। সংগঠনটি বলছে মাত্র কয়েকটি কারখানায় বেতন বোনাস দিতে সমস্যা হচ্ছে। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগে চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতার দাবি তাদের। অবশ্য শিল্প পুলিশ বলছে 43% কারখানার শ্রমিক মে মাসের বেতন পায়নি। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর দাবি, ঢাকা ও চট্টগ্রামের 2092 কারখানার মধ্যে 2টি ছাড়া সবাই ঈদের বোনাস দিয়েছে। মে মাসের বেতন পরিশোধ হয়েছে 2085টি কারখানায়। আজকে বেতন দিয়ে দিচ্ছে, বোনাস বেতন পাইছি, দেশে যাইতেছি, ফ্যামিলি লাগে ঈদ করবো, খুব খুশি আছি। বেতন বোনাস পাইছি, আমরা সবাই খুশি, ঈদে বাড়ি যাব। বাংলাদেশ ব্যাংক থেকে ইনসেন্টিভ দেওয়া হয়েছে এবং সরকার থেকেও সাপোর্টের কথা বলা হয়েছে। ব্যাংক সহ সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর ছিল এবং আমাদের শ্রমিক ভাই বোনরাও যথেষ্ট কোঅপারেটিভ ছিল। মালিকদের সংগঠনটি বলছে ঈদের আগে শ্রমিকের বেতন বোনাস পরিশোধে তৎপর ছিল সরকার ও শিল্প মালিকরা। বাংলাদেশ ব্যাংক, অর্থ ও শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে রপ্তানি প্রণোদনার অর্থ গতবারের চেয়ে বেশি ছাড় হয়েছে। ফলে ছোট মাঝারি কারখানাও সময় মতো বেতন বোনাস দিতে পেরেছে। 1750 কোটি টাকা আমরা প্রণোদনা নিয়ে এসেছি এবং সেখানেও ক্ষুদ্র মাঝারির জন্য অগ্রাধিকার দেওয়া আছে। গত বছর এইটার পরিমাণ ছিল 1000 কোটি টাকা। মাসখানেক আগে থেকে এটা নিয়ে কাজ করছিলাম এবং আমাদের সরকার থেকে বলে দিয়েছে যে এই বেতনের এই যে নগদ প্রণোদনের টাকাটা, এটা এই প্রতিষ্ঠানগুলো যাতে তাদের শ্রমিক ভাইদের বেতন ভাতা দিয়ে পরিশোধের জন্য ব্যবহার করতে পারে, সেই সুযোগটা যেন দেওয়া হয়। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে তাদের 98 ভাগের বেশি কারখানায় ঈদ বোনাস এবং 99 ভাগ কারখানায় মে মাসের বেতন হয়েছে। তবে শিল্প পুলিশ বলছে ভিন্ন চিত্রের কথা। তারা জানিয়েছে বুধবার রাত 8টা পর্যন্ত বিজিএমইএর অন্তর্ভুক্ত 17 ভাগ কারখানার শ্রমিক বোনাস পায়নি, মে মাসের বেতন পায়নি 63 ভাগ কারখানার শ্রমিক। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বোনাস পরিশোধ করা কারখানা বেড়ে দাঁড়ায় 86%। বেতন দিয়েছে প্রায় 57 ভাগ কারখানা। পোশাক শ্রমিকরা সাধারণত 10 তারিখের দিকে আগের মাসের বেতন পান বলে জানায় শিল্প পুলিশ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদ ঘিরে ঘরে ঘরে চলছে মাংসের হরেক পদ রান্নার প্রস্তুতি। চট্টগ্রামের বিবির হাটের মশলার দোকানগুলোতে এখন ভিড় করছেন ক্রেতারা। গোপন রেসিপিতে তৈরি মেজবানি গুঁড়া মশলা, সাথে দেশি হলুদ আর মিষ্টি মরিচ, সব মিলে জমজমাট মশলার বাজার। কোরবানির ঈদ এলেই বাড়ে মশলা জাতীয় পণ্যের চাহিদা। প্রতি বছর চাহিদার পাশাপাশি দামও বৃদ্ধি পায়। বন্দরনগরী চট্টগ্রামে ঈদ উপলক্ষে জমে উঠেছে মশলার বাজার। দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এর মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী মেজবানি গুঁড়া মশলা। 28 ধরনের মশলা একসাথে মেশিনে ভেঙে তৈরি হয় এই গোপন রেসিপির মেজবানি মশলা। এতে থাকে জিরা, জত্রিক, মেথি, ধনিয়া সহ নানা উপকরণ। বিবিরহাটের 4 দশকের পুরনো এসব মশলার দোকানে এখন রীতিমতো লাইন পড়ে যাচ্ছে। আমার বাসার জন্য আগে নিয়ে ফেলছি, এখন আমার বাড়িতে একটা অনুষ্ঠানের প্রোগ্রাম আছে, আমি ওই প্রোগ্রামের জন্য আমি এখান থেকে নিয়েছি। আমার বাড়ি হচ্ছে ফেনীতে। জিনিসটা নিয়ে আপনার জিনিসটা লাললে স্বাদ ভালো হলে
তখন ওই জিনিসটা ভুলে যাই, কষ্টটা। প্রতি কেজি মেজবানি মশলা বিক্রি হচ্ছে 1360 টাকায়। একই সঙ্গে বিক্রি হচ্ছে খাগড়াছড়ির দেশি হলুদ ও হাটহাজারির মিষ্টি মরিচের গুঁড়া, যার দাম প্রতি কেজি 300 থেকে 480 টাকা। দামে কিছুটা বেশি হলেও মানের কারণে চাহিদা তুঙ্গে। এটা স্পেশাল আলাদা তৈরি করে, এটার মানটা অনেক ভালো। অন্য অন্য জায়গা থেকে আমি মশলা কিনে দেখছি, আসলে এটাই সেরা। আমার বাবাদের আমল থেকে আমরা এখান থেকে নিই, ওনাদের পণ্যগুলো খুব ভালো, হরিণ মার্কা। ওদের ইয়াটা কোনো ইয়ে নাই, আপনার কোনো রকম ইয়ে নাই, ভেজাল নাই। সারা বছর মশলার বিক্রি থাকলেও কোরবানির ঈদে বাজারের চাহিদা বাড়ে কয়েক গুণ। সকাল থেকে রাত অবধি চলে বেচা কেনা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম কিছুটা স্থিতিশীল। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মশলা যেটা, ওই মশলার চাহিদাটা বেশি, আর মেজবানটাই মূলত বেশিরভাগ আমাদের চট্টগ্রাম থেকেই তৈরি। সবসময় বিক্রি হয়, তো কোরবানির সময় একটু চাপ বেশি। এই আমাদের চাহিদা হাটহাজারি মরিচ আছে, ওটা চিটাঙ্গের বিখ্যাত, তারপর মেজবানি মশলা আছে। চট্টগ্রামের বিবিরহাটের ঐতিহ্যবাহী মশলার ঘ্রাণে কোরবানির রান্নায় আসছে অতুলনীয় স্বাদ। আর তাই ঈদের কেনাকাটার তালিকায় মশলা এখন অন্যতম আকর্ষণ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শুধু প্রতিবেদন জমা নয়, গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। একই সঙ্গে তারা টর্চার সেলগুলো সংরক্ষণেরও দাবি জানান। সম্প্রতি দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে গুম কমিশন। তাতে বলা হয়েছে এখনও গুম হওয়া ৩০০-রও বেশি মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি। মানবাধিকার কর্মীদের অনেকেই বলছেন সরকারের ৯ মাস পার হয়েছে, প্রতিবেদনে এখনও গুমের ভয়াবহ তথ্য উদ্ঘাটিত হচ্ছে। তাদের মতে এখন দরকার কার্যকর ব্যবস্থা নেওয়া। কাউন্টার টেররিজম ইউনিট, তারপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, ডিজিএফআই, তাদের প্রতিষ্ঠানের যে কর্মকর্তারা এই অপরাধের সাথে যুক্ত, তাদের সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে কী ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু মানবাধিকার কর্মীরাও জানেন না, নাগরিকরাও জানেন না। জুলাই গণঅভ্যুত্থানে গড়া সরকার গুম হওয়া মানুষদের আটকে রাখা টর্চার সেলগুলো সংরক্ষণ করার উদ্যোগ না নেয়ায় হতাশ মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা তুলি। 2013 সালে গুম হন তার ভাই সাজিদুল ইসলাম সুমন। আয়নাঘরগুলা যখন সামনে আনা হলো, তখন বলা হলো যে আয়নাঘরগুলার ভিতরে যে আপনি যথেষ্ট পরিমাণ নমুনা, অনেকের নাম ছিল এবং আইডেন্টিফাই করা হচ্ছে কারা কারা কোথায় ছিল, বাট কিন্তু সেখানে মানুষ নাই। তো সে মানুষগুলো কোথায়, এটা জানাটা একটা অনেক বেশি ট্রমার মধ্যে দিয়ে কিন্তু এই পরিবারগুলো যাচ্ছে। মামলা পরিচালনায় ভুক্তভোগীদের সহায়তা করার তাগিদ দিয়েছেন মানবাধিকার কর্মীরা। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের। সত্যতা আমরা এখনো পর্যন্ত উন্মোচন করতে পারিনি, 9 মাস চলে গেছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এর মধ্যে অনেক হোটেল রিসোর্টের বুকিং শেষ, আগাম প্রস্তুতিও সেরে রেখেছে অনেক প্রতিষ্ঠান। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। টানা কয়েকদিনে বৃষ্টিপাতে পর্যটক আগমন নিয়ে শঙ্কা থাকলেও বৃহস্পতিবার থেকে রোদে দেখা পাওয়ায় স্বস্তি ফিরেছে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মনে। এবারে ছুটি দীর্ঘ হওয়ায় ভালো ব্যবসার আশায় তারা। এর মধ্যে ৫ শতাধিক হোটেল মোটেলের বেশিরভাগ কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানান হোটেল ব্যবসায়ীরা। পর্যটন মৌসুমকে সামনে নিয়ে প্রতি বছরের নিয়ে এই বছরও প্রত্যেকটা হোটেলের রিনোভেশনের কাজ হয়েছে এবং শ্বাস রব কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম করবে। আবহাওয়া ভালো থাকলে এবারে টানা বন্ধে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকে লক্ষাধিক পর্যটক সমাগম হবে বলে আশা ব্যবসায়ীদের। পর্যটন কেন্দ্রগুলোতে চলছে মেরামত ও সংস্কারের কাজ। শিশুদের কিড জোন এবং লেক সহ আরও অন্যান্য অনেক কিছুই আছে দেখার মতো। তো আমরা আশা করতেছি যে অন্যান্য বারের মতো এবারও পর্যটকের এই সমাগমটা একটু বাড়বে। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে, যেহেতু ঈদুল আজহাতে মোটামুটি টুরিস্ট ঢুকেই খাগড়াছড়িতে। পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছে সিলেটের হোটেল মোটেলগুলো। এর মধ্যে বেশিরভাগ হোটেল মোটেলের ৮০% বুকিং হয়ে গেছে। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। প্রতি বছরই ঈদ বা বিভিন্ন বন্ধতে বাংলাদেশের সব প্রান্ত থেকে পর্যটকরা সিলেটে পর্যটনে আসেন। এবারও ইনশাল্লাহ আমরা আশা করতেছি বিপুল সংখ্যক পর্যটক আসবেন, যেহেতু এবার লম্বা বন্ধটা অনেক বড় লম্বা বন্ধ। টুরিস্টরা যেন নির্দ্বিধায় যেন তারা যাতায়াত করতে পারে সে ব্যাপারে হাইওয়ে পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করতেছি।
আমাদের একটাই কথা যে এখানে যারা ট্যুরিস্ট যারা আসবে তারা নির্বিঘ্নে যেন এখানে চলাফেরা করতে পারে, কোনো দিনে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। 9 থেকে 13 জুন পর্যন্ত মৌলভীবাজারেও সব হোটেল রিসোর্টে আগাম বুকিং শেষ। পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটিকে সামনে রেখে চলছে আগাম প্রস্তুতি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 1.5 বছর পর আজ থেকে আংশিকভাবে খুলে দেওয়া হবে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পর্যটন কেন্দ্র। জেলা প্রশাসনের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমার মুন্নোয়ামপাড়া হয়ে বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এছাড়া থানচি উপজেলায় পর্যটকদের যাত্রার সীমা নির্ধারণ করা হয়েছে মদক অভিমুখে নিন্দুমুখ পর্যন্ত এবং বাকলায় সড়ক পথে তুমাতুঙ্কি পর্যন্ত। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণের সময় পর্যটকদের নিরাপত্তা ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে পুষিন করা হচ্ছে। ভারতের সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আসামের 33 জেলার বিভিন্ন জায়গা থেকে এসব নাগরিককে আটক করা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়। শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারতের সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিসে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, আসামের 33 জেলা থেকে নারী, শিশু ও পুরুষদের বেআইনিভাবে আটক করে বাংলাদেশে পুষিন করা হচ্ছে। সিজিপির দাবি, 23 মে থেকে আসাম রাজ্যের 33টি জেলায় পুলিশি অভিযান শুরু হয়। এ সময় কোনো নথিভুক্ত মামলা, নোটিশ বা আইনি যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই প্রায় 300 মানুষকে আটক করা হয়। এর মধ্যে 145 জনকে জোর করে সীমান্তে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দেওয়ার দাবি করেছে সংস্থাটি। সিজেপির প্রতিবেদকরা বলছে, নোম্যান্স ল্যান্ডে বৈরী আবহাওয়ার মধ্যে একাধিক রাত কাটাতে হয়েছে পুষিন করা ব্যক্তিদের। এছাড়া আটক থাকা অনেকেরই বর্তমান অবস্থা সম্পর্কে পরিবার এবং আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি, যদিও প্রায় 150 জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে ধারণা সিজেপির। আগামী বছর আসামে নির্বাচন, তার আগে বাঙালি মুসলিমদের ইচ্ছামতো তুলে নিয়ে যাওয়া এবং বিদেশি বলে হেনস্থা করার বিরুদ্ধে আসামের কিছু রাজনৈতিক নেতা এরই মধ্যে সরব হয়েছেন। তবে এই প্রক্রিয়া এখনো চলছে বলে জানান স্থানীয় সাংবাদিকরা। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।